বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ফোর্থ সেমিস্টারের স্ট্যাটিস্টিক্সের চ্যাপ্টার প্রবাবিলিটি চ্যাপ্টারটার একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ ভেন ডায়াগ্রাম নিয়ে। প্রতিবার দেখা যায় এই ভেন ডায়াগ্রাম থেকে প্রশ্ন আসে, এবারও আসার খুবই সম্ভাবনা রয়েছে। তো আমরা আলোচনার মধ্যে যাই। প্রথমত, আমরা যেহেতু মিড এক্সামের ধার প্রান্তে, তাহলে আমি আশা করব আমরা আজকে ভেন ডায়াগ্রাম কাকে বলে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি বেসিক বিষয়গুলো আমি আলোচনা করবো না, জাস্ট কোয়েশ্চেন এবং সলভ, এবং মাঝে যদি বেসিকের প্রয়োজন হয় তাহলে ওইটাও আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করি। প্রথমত, এখানে প্রশ্ন হচ্ছে, প্রশ্ন এবং আনসার উভয়টাই আছে, তো আমরা সলভ সলভ করবো একসাথে। তো প্রথমত, এই প্রথম যে প্রশ্নটা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তো এখানে ইউনিভার্সাল সেট, হ্যাঁ, ইউনিভার্সাল যে সার্বজনীন সেট যেটাকে আমরা বলি, ওইটা দেওয়া আছে। তো সার্বজনীন সেট বলতে আমরা বুঝি মানে এমন একটা সেট, হ্যাঁ, মানে সব সেটের উপাদান, মানে একটা সেটের সমস্ত উপাদান এর মধ্যে রয়েছে, তো ইউনিভার্সাল সেট বলে তাকে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 1 থেকে 16, 1 থেকে 16 পর্যন্ত আছে। তো এখন শর্ত দিচ্ছে এ ইকুয়াল টু মাল্টিপলস অফ অফ 3 এবং বি ইকুয়াল টু মাল্টিপলস মাল্টিপলস অফ 5। তাহলে মাল্টিপলস অফ 3 হচ্ছে, এখানে 1 থেকে 16 পর্যন্ত দিল, তাহলে 1 থেকে 16 পর্যন্ত 3 দিয়ে যেগুলাকে ভাগ যাবে ওইটাই হচ্ছে মাল্টিপলস অফ 3। মানে এর মান হচ্ছে এই 1 থেকে 16 পর্যন্ত যেসব সংখ্যাকে 3 দিয়ে ভাগ যাবে, যেসব সংখ্যাকে 3 দিয়ে ভাগ যাবে ওইটাই হচ্ছে মাল্টিপলস অফ 3। তাহলে এখানে এ ইকুয়াল টু কত হবে? এ ইকুয়াল টু হবে 3, 6, 9, 3 × 6 3 × 9, 3 × 4 = 12, 3 × 5 = 15। তাহলে 3, 6, 9, 12, 15 ইকুয়াল টু এটা। এবং বি ইকুয়াল টু 5 দিয়ে, 5, 5 একে 5, 5 × 2 = 10, 15। তাহলে 5, 10 এবং 15। তাহলে তিনটাকে দেখা যাচ্ছে। তো এখন আমাদেরকে প্রশ্নে বলা হচ্ছে কমপ্লিট দ্য ভেন ডায়াগ্রাম, একটা ভেন ডায়াগ্রাম আঁকার জন্য। তো আমরা প্রথমে দেখব, মানে এ ইকুয়াল টু হচ্ছে 3, 3 এর মানে 3 দ্বারা যেগুলোকে ভাগ যায়, আর বি হচ্ছে 5 দ্বারা যেগুলোকে ভাগ যায়। তো প্রথমত এখানে টোটাল হচ্ছে 16, হ্যাঁ। তাহলে আমরা দেখবো এ এ এ এটা হচ্ছে এ, এই বৃত্তটা হচ্ছে এ, হ্যাঁ, আর এটা হচ্ছে বি। ওকে। তো একটা ভেতর একটা কখন আগে, যখন আমরা একটা কমন, কি কমন একটা সংখ্যা অথবা কমন একটা যে কোনো কিছু পাবো, তখন এভাবে একটার ভেতর একটা আগে। এটা আমি সহজভাবে, আমরা যখন নেক্সট আরো ম্যাথ করবো তখন আমরা ইজিলি বুঝতে পারবো। প্রথমত আমি বলি, ভেন চিত্র আঁকার নিয়ম হচ্ছে প্রথমে একটা বৃত্ত আঁকবো, দুইটা উপাদান থাকলে এ বি দুইটা উপাদান, তাহলে একটা বৃত্ত আঁকলাম, দুইটা আরেকটা বৃত্ত আঁকলাম, হ্যাঁ। এবং এমন ভাবে আঁকবো যাতে এখানে যদি কোনো কমন থাকে, আমরা তো প্রশ্ন করে বুঝবো যে এখানে কমন আছে কিনা, তাহলে এমন ভাবে আঁকবো যাতে কমন বিষয়টা আমরা এখানে লিখতে পারি। তো আমরা এখন সলভ করতেছি। তাহলে এর মান হচ্ছে 3, 6, 9, 12, 15। হ্যাঁ, এটা এই পাশে লিখে রাখলে ভালো হবে। তো 3, 6, 9, 12, 15, 3, 6, 9, 12, 15, হ্যাঁ। এটা এটা এখানে লিখে রাখা উচিত ছিল, কিন্তু এখন আপাতত লিখতে পারতেছি না। তো 3, 6, 9, 12, 15, হ্যাঁ। এটা হচ্ছে এ, মাল্টিপলস অফ 3। এখন বি এর উপাদান মাল্টিপলস অফ 5। তো তাহলে এখানে 5, 5 একে 5, 5 × 2 = 10, 3 × 5 = 15। তাহলে 5, 10, 15। এখন একটা কথা হচ্ছে 3, 6, 9, 12, 15, এই 15কে 3 দিয়েও ভাগ যায়, 5 দিয়েও ভাগ যায়, তাহলে এটা কমন জিনিস না। তাহলে কমন যেহেতু, এটা এটা এবং বি এর মধ্যবর্তী জায়গা যেটাতে আমরা এটা কমন বলি, হ্যাঁ, ইন্টারসেক্ট, ওই জায়গায় এটা বসবে। এবং তাহলে এখানে এমন এমন সংখ্যা আছে যেগুলাকে 3 এবং 5 দ্বারা ভাগ যাচ্ছে না, যেমন 1, 2, 3, হ্যাঁ, তারপর 3 কে না, 1, 2, 4, হ্যাঁ, 7, এভাবে। তাহলে এই জিনিসগুলো কোথায় বসবে? এগুলো বসবে এখানে। এটা হচ্ছে নান, হ্যাঁ, এটা হচ্ছে নান। এই এখানে বসতে পারে, এখানে বসতে পারে। এই তো 1, 2, 4, 7, 8, এগুলাকে 3 এবং 5 দ্বারা কি ভাগ যাচ্ছে না। ওকে, আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে মানে ভেন ডায়াগ্রাম আঁকার একটা প্রসেস আর কি। তো এখন নেক্সটে এখন বলা হচ্ছে
ওয়ান অফ দ্য নাম্বার ইজ সিলেক্টেড এট র্যান্ডম, মানে এক থেকে ষোলোর মধ্যে যে কোনো একটাকে কি র্যান্ডমলি সিলেক্ট করতে বলা হচ্ছে। হ্যাঁ, তো এখন বলা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি, মানে এ ইন্টারসেক্ট বি, মানে এটা আসার সম্ভাবনা কতটুকু। তো প্রবাবিলিটি বের করার যেটা একদম একদম বেসিক সূত্র, ওইটা আমরা দেখি। ওইটার সূত্রটা হচ্ছে, মানে নিচে নিচে যেটা হবে, যেখানে উত্তর আছে 1/16, তো নিচে হবে 16, 16 হবে টোটাল আউটকামস। কারণ 16 কেন হয়েছে, কারণ ইউনিভার্সাল সেট হচ্ছে 16টা, টোটাল 16টা। এবং রাইট ডাউন, হ্যাঁ, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন, এটা হচ্ছে এ, আমি দেখাই, এ ইন্টারসেকশন বি বের করতে বলছে, এর প্রবাবিলিটি। তাহলে এ, এটা হচ্ছে এ, এই 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 অংশটা হচ্ছে এ, হ্যাঁ, এই অংশটা হচ্ছে বি। ওকে, এবং এখন বলছে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 15, কারণ উভয়টার মধ্যে কমন, ইন্টারসেক্ট করলে এটা কমন ধরা হয়। তাহলে উভয় এর মধ্যেও 15টা আছে, বি এর মধ্যেও 15টা আছে। তাহলে এখন বলা হচ্ছে, মানে ওয়ান অফ দ্য নাম্বার ইজ সিলেক্টেড এট র্যান্ডম, হ্যাঁ, র্যান্ডমলি একটা একটা নাম্বারকে নেওয়া হলো। হ্যাঁ, তাহলে ওইটা নেওয়া, ওই নাম্বারটা হচ্ছে এ ইন্টারসেক্ট বি। তাহলে এটা নেওয়ার পসিবিলিটি কতটুকু, তাহলে এটা আমরা হিসাব করব কিভাবে। প্রথমত আমরা সূত্রটা হচ্ছে, এই, হুম, সূত্রটা হচ্ছে, এখানে আমরা টোটাল আউটকাম যেটা এটা লিখবো। হ্যাঁ, তারপর এখানে লিখবো এই ফেভার অফ আউটকাম। হ্যাঁ, তাহলে দেখতে পাচ্ছি এখানে এই এ ইন্টারসেক্ট বি এর মান কয়টা, 15, 15 মানে হচ্ছে জাস্ট একটা মান, 1। ওকে, 15 মানে আমরা এখানে 15 লিখবো না, মানে 15 জাস্ট একটা কি সংখ্যা, এই সংখ্যাটা এক লিখলাম, এক। এখন টোটাল আউটকামস হচ্ছে ইউনিভার্সাল সেটের এখানে 16। ওকে, তাহলে আমরা 16টা লিখলাম, তাহলে আনসার ইজ 1/6, 1/16, এটাই হচ্ছে আনসার। আশা করি বোঝা গেছে। তাহলে এই জায়গা থেকে আমরা যা বুঝলাম, এটা একটু দেরি হচ্ছে, নেক্সট গুলো আমরা ইনশাল্লাহ একদম খুবই দ্রুত তার সাথে আমরা করে ফেলবো। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এবং এ এখানে 15 হচ্ছে। হ্যাঁ, এটা যে কোনো সংখ্যা হতে পারে, যে কোনো কিছু এ বি সি ডি যে কোনো কিছু হতে পারে। তো এ এবং বি এর মধ্যে যেটাই কমন, ওইটা এই মধ্যবর্তী জায়গায় বসবে, এবং এ এবং বি এর মধ্যে যে মানগুলা নাই, হ্যাঁ, ওইগুলা এই ঘরের মধ্যে, এই রেক্টেঙ্গুলার ঘরের মধ্যে এখানে বসবে। এগুলো হচ্ছে নাম, মানে এ এর মধ্যেও নেই, বি এর মধ্যেও নেই। এখন আরেকটা জিনিস করতে পারি, এখানে টোটাল ইকুয়াল টু 16 লিখতে পারি। আচ্ছা, এটা আমরা নেক্সট দেখবো, দেখি নেক্সট কোয়েশ্চেন কি। তাহলে আমরা জানলাম প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 1/16, নিচে লিখবো টোটাল আউটকাম, উপর হচ্ছে ফেভারাল আউটকামস, মানে যেটা এই ফেভার করে আর কি। নেক্সট কোয়েশ্চেন 2 নাম্বার, হিয়ার ইজ এ ভেন ডায়াগ্রাম। তো এখন বলা হচ্ছে, এই হিয়ার ইজ এ ভেন ডায়াগ্রাম, এখানে একটা ভেন ডায়াগ্রাম আছে। তো রাইট ডাউন দ্য নাম্বারস দ্যাট আর ইন সেট, রাইট ডাউন দ্য নাম্বার দ্যাট আর ইন সেট। হ্যাঁ, সেট। তো এখানে এই উঠে নাই, এখানে বলা হচ্ছে ডি, ডি সেটে কি কি আছে এটা বের করতে বলতেছে, ডি সেটের মধ্যে কি কি আছে এটা বের করতে বলতেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডি সেটের মধ্যে কি কি আছে, আমরা ভেন ডায়াগ্রাম থেকে এই ডি সেট হচ্ছে এটা। ওকে, তাহলে 5, এটা পুরোটাই হচ্ছে গোল বৃত্তাকার যেটা, এই গোল অংশ যেটা, এটাই হচ্ছে ডি সেট। তাহলে 5 6 9, এটা হচ্ছে এই ডি, মানে ডি সেট, ডি সেটের মান। এখন বলা হচ্ছে সি ইউনিয়ন ডি, সি ইউনিয়ন ডি এর মান বের করতে বলা হচ্ছে। তাহলে এখানে সি এর মান কোনটা, সি হচ্ছে এটা এই বৃত্তাকার অংশটা 1459, এবং ডি হচ্ছে 596। তাহলে ইউনিয়ন মানে হচ্ছে সব, মানে সব কিছু আমরা নিয়ে ফেলবো। তাহলে 1459 6 সকল মানটাই হচ্ছে সি ইউনিয়ন ডি এর মান 145569। কিন্তু এখন যদি এখানে সি ইউনিয়ন ডি বলা হচ্ছে, এখন এখন যদি সি ইন্টারসেকশন বি ডি বলা হতো, মানে যদি এভাবে বলা হতো, হ্যাঁ, সি ইন্টারসেক্ট ডি বলা হতো,
তাহলে এখানে জাস্ট 5 9। হ্যাঁ, মানে যেটা কমন জাস্ট ওইটাই কি এখানে উঠতো। কিন্তু এখানে সি ইউনিয়ন ডি বলে, যখন বলবে তখন আমরা সি এবং ডি এর সকল মানগুলাকে আমরা এখানে এখানে অ্যাড করে ফেলবো। আশা করি বুঝে গেছি। তাহলে এখানে ডি এর মান, এখানে ডি ছিল, ডি এর মান হচ্ছে 5 6 9, এই তো স্পষ্টভাবে এই ভেন ডায়াগ্রাম থেকে আমরা বুঝতে 5 6 9। এবং সি এর মান হচ্ছে 1 4 5 9। এখন বলা হচ্ছে সি এবং ডি এর ইউনিয়ন, সি ইউনিয়ন ডি। তাহলে আমরা 1 4 5 9 6 সবকিছু আমরা এখানে লিখে দিব। এখন এখানে একটা প্রশ্ন বলা হচ্ছে, এটা এখানে ওঠে নেই, সি প্রাইম, সি প্রাইমের মান। তাহলে সি প্রাইমের মান কিভাবে বের করব? সি প্রাইমের মান বের করার জন্য আমরা দেখব, মানে এখানে টোটাল যে মানে ইউনিভার্সাল সেটের মধ্যে যতগুলো সংখ্যা আছে, এখান থেকে আমরা জাস্ট সি এর মানগুলা বাদ করে দেব। মানে এখানে তো টোটাল সবকিছু হচ্ছে 1 4 5 9 6, হ্যাঁ, 7 11, হ্যাঁ। তো এখান থেকে আমরা 1 5 9 4 অথবা 1 4 5 9 এগুলো আমরা বাদ করে দেব, মানে সি এর বৃত্তের মধ্যে যেগুলো আছে ওগুলো বাদ করে দেব। তাহলে কি কি থাকছে? 6 থাকতেছে, 7 11, 5 9 বাদ কেন? কারণ এটা সি এর বৃত্তের ভিতর পড়ে গেছে। তাহলে 6 7 11, হ্যাঁ, এই তিনটা থাকবে। তাহলে সি প্রাইমের মান হচ্ছে 6 7 11। আশা করি বুঝা গেছে। এখন আমরা 3 নম্বরে যাই। এখন বলা হচ্ছে দেয়ার আর 18 স্টুডেন্টস ইন ইয়ার 11। আচ্ছা, ইন ইয়ার 11 এটা আমরা বাদ দিলাম। হ্যাঁ, এটা ওগুলা শুধু দিকে দরকার নেই। হ্যাঁ, তাহলে ওকে, দেয়ার আর 18 স্টুডেন্টস, তাহলে আমরা টোটাল টোটালটা লিখি। টোটাল টোটাল হচ্ছে 18, 80। তাহলে এখন বলা হচ্ছে 9 স্টুডেন্টস স্টাডি ফ্রেঞ্চ অ্যান্ড জার্মান। হ্যাঁ, 35 স্টুডেন্ট অনলি স্টাডি ফ্রেঞ্চ। হ্যাঁ, 2 জন স্টুডেন্ট একটাও ফ্রেঞ্চ আর জার্মান একটাও পড়ে না। তাহলে এই টাইপের ম্যাথ যখন আসবে, হ্যাঁ, আমরা যখন ভেন ডায়াগ্রাম আঁকবো আমরা হিসাব করবো একদম নিচ থেকে। এটা একটা ট্রিক্স। আমরা হিসাব করবো কি একদম নিচ থেকে। তাহলে আমরা প্রথমে জি জার্মানটা আঁকলাম, এফটা আঁকলাম ফ্রেঞ্চ। হ্যাঁ, এখানে তো উদ্দেশ্য দেওয়া আছে, আমরা একদম প্রসেসটা দেখি। প্রথম আমরা প্রথম আমরা হ্যাঁ, দুইটা বৃত্ত নিলাম। ওকে, এটা হচ্ছে ফ্রেঞ্চ, এটা হচ্ছে জার্মান। ওকে, তাহলে এখন বলা হচ্ছে টু স্টুডেন্টস ডু নট স্টাডি ফ্রেঞ্চ আর জার্মান। মানে 2 জন এমন ছাত্র আছে, ছাত্রছাত্রী আছে যারা ফ্রেঞ্চ এবং জার্মান দুইটার মধ্যে একটাও পড়ে না। তাহলে আমরা এটা এই পুরোটা কোথায় লিখবো? ওটা লিখবো এখানে। হ্যাঁ, যেটা মানে একদম নান, মানে জার্মানও না ফ্রান্সও না, যেটা আজ থাকবে, জার্মানও না ফ্রান্সও না, যেটা থাকবে ওটা আমরা এই খালি অংশগুলোতে লিখবো। এগুলো হচ্ছে নানের অংশ। হ্যাঁ, এরপর 35 স্টুডেন্টস অনলি স্টাডি ফ্রেঞ্চ। হ্যাঁ, তাহলে 35 জন স্টুডেন্ট তা কি করে? এই ফ্রেঞ্চে পড়া ইয়া করে, পড়ালেখা করে। তাহলে এই 35টা আমরা এখানে লিখলাম। ওকে, এরপর বলা হচ্ছে 9 স্টুডেন্টস স্টাডি ফ্রেঞ্চ অ্যান্ড জার্মান। 9 স্টুডেন্টস স্টাডি, মানে 9 জন স্টুডেন্ট ফ্রেঞ্চ এবং জার্মান, হ্যাঁ, উভয়টাই পড়ে। তাহলে 9 জন এখানে, তাহলে উভয়টা যেহেতু বলছে কমন না, তাহলে 9টা আমরা কোথায় লিখবো? এখানে লিখলাম। 9টা কোথায় লিখলাম? এই জায়গায় লিখলাম। তাহলে 9টা আমরা এখানে লিখছি। এরপরে এখানে একটা বিষয়, জার্মানে কয়জন পড়ে? হ্যাঁ, ওইটা এখানে এই এই প্রশ্নের মধ্যে এখানে উল্লেখ নাই। তো এখন বি নাম্বারে বলা হচ্ছে ওয়ার্ক আউট হাউ মেনি স্টুডেন্টস স্টাডি অনলি জার্মান। মানে শুধুমাত্র জার্মান, মানে জার্মানটা পড়া, জার্মান ভাষা পড়ে, হ্যাঁ, এটা সেফ কয়জন? তাহলে এটা বের করার সূত্র হচ্ছে, এখানে আমরা প্রথমে জানি এখানে টোটাল হচ্ছে 80। তাহলে আমরা ধরি আমাদের এই 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 জার্মান, জার্মান তো আমাদের জানা নেই। তাহলে আমরা ধরলাম এটা এক্স। ওকে, তাহলে আমরা কি করব? এক্স প্লাস এখানে 9 দিব, 9 প্লাস এখানে হচ্ছে 35। হ্যাঁ, ফ্রেঞ্চে 35, ওকে, প্লাস 2। 2 মানে হচ্ছে এই নানটা,
ওকে, তাহলে এই সবগুলা মিলে হচ্ছে কত আসে? সবগুলা মিলে আসে 80। আশা করি বোঝা যাচ্ছে। আমি আবার বলি, এখানে এই প্রশ্নের মধ্যে জার্মান কয়জন পরে এটা লেখা নেই, কিন্তু উভয়টা কয়জন পরে লেখা আছে, ফ্রেঞ্চ কয়জন পরে লেখা আছে, কোনোটাই কয়জন মানে পরে না এটাও লেখা আছে, কিন্তু জার্মান কয়জন পরে এটা লেখা নেই। এই কারণে বি নাম্বার বলছে ওয়ার্ক আউট হাউ মেনি স্টুডেন্টস স্টাডি অনলি জার্মান, মানে শুধুমাত্র জার্মান পরে এটা কয়জন। তাহলে প্রথমত আমাদেরকে বলা হয়েছে টোটাল স্টুডেন্ট হচ্ছে 80 জন। তাহলে এই বাক্সের মধ্যে এই বাক্সের মধ্যে তো আমরা সব ধরনের তথ্য নিয়ে আসছি অলরেডি। মানে এই এই 34টা পরে এটা ধরি এক্স, হ্যাঁ, তাহলে 9 জন দুটোটাই পরে, 35 ফ্রেন্ডস পরে, হ্যাঁ, তাহলে টু হচ্ছে কোনোটাই পড়ে না, তাহলে এগুলোর সবকিছু সমষ্টি হবে 80। ঠিক আছে, তাহলে এটাকে এক্স ধরে আমরা যোগ করে দিলাম সবকিছু, এক্স প্লাস 9 প্লাস 35 প্লাস 2 ইকুয়াল টু 80। এখন আমরা কি করব? সবকিছুকে যোগ করার পর ওই পাশে নিয়ে এটা বিয়োগ করে দিব, তাহলে এক্স এর মান বের হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল টু কত? 34। তাহলে এটা আমরা এখানে এই 34টা এই জায়গায় লিখব। কোন জায়গায়? এই জায়গায়। এই তো এখানে অলরেডি আছে এই 34 34 34। তাহলে বোঝা যাচ্ছে, তাহলে তাহলে এই ম্যাথ থেকে বুঝতে পারলাম জার্মানে পরে 34 জন। তাহলে এই প্রসেসটা ফলো করে আমরা অসংখ্য ম্যাথ সলভ করতে পারবো, কারণ টোটাল ধরি টোটালটা দেওয়া আছে। হ্যাঁ, ওকে, কিন্তু এখানে ভিতরে একটা মান দেওয়া নেই। অলরেডি আমরা তো বুঝতে পারছি ফ্রান্স 35 জন, হ্যাঁ, তারপর অনলি স্টাডি ফ্রান্স 35 জন, হ্যাঁ, ফ্রান্স এবং জার্মান উভয়টাই 9 জন, হ্যাঁ, এখন জার্মানি পরে 34 জন, এগুলো তো আমরা বুঝতে পারছি, এখানে কোনোটাই পড়ে না 2 জন। তাহলে সবকিছুর সমস্যা হচ্ছে 80। তো কোনো একটা মান যদি ধরি কোনোটাই পড়ে না, এটা যদি না দেয়, যদি আমাদেরকে বলে কোনোটাই পড়ে না, কয়জন, তাহলে এটাকে এক্স ধরে আমরা ইকুয়াল টু 80 লিখে এক্স এর মান বের করতে পারবো। আশা করি বোঝা গেছে। এখন আমরা নেক্সট ম্যাথের মধ্যে যাই। এটাও একইভাবে, হ্যাঁ, হাউ মেনি গেস্ট হেড কাস্টার্ড, হ্যাঁ, মানে এই কাস্টার্ড কেকটা কয়জন খাইছিল, এটা আর কি। তো এখানে আমরা কিভাবে করবো এটা? এখানে আমরা মানে দ্য ভেন ডায়াগ্রাম শোস ইনফরমেশন অ্যাবাউট দ্য চয়েসেস দ্য গেস্টস মেড। তো এটা প্রশ্ন দেওয়া আছে ভেন ডায়াগ্রামটা, তো আমাদেরকে বলছে হাউ মেনি গেস্ট হ্যাড কাস্টার্ড, মানে কয়জন কি কাস্টার্ডটা কি পেয়েছিল, হাউ মেনি গেস্ট হ্যাড কাস্টার্ড। তো এটা কিভাবে আমরা বের করব? প্রথমত আমরা আমাদের এই ভেন ডায়াগ্রামটা বুঝতে হবে। হ্যাঁ, এগুলা একদম ইজি, বেশিরভাগই আমরা বুঝি যারা দেখতেছি, তবুও এটা মানে স্মরণ করিয়ে দেওয়া আর কি। প্রথমত এই ভেন ডায়াগ্রাম থেকে আমরা বুঝতেছি 13। এখানে 13 প্রথম একটা সংখ্যা দিয়েছে না, তাহলে আইসক্রিম এবং কাস্টার্ড কোনোটাই পাই নাই অথবা খাই নাই 13 জন। ওকে, এখন এখানে 51, তাহলে আমরা বুঝতে পারবো শুধুমাত্র আইসক্রিম খেয়েছে 51 জন। এখানে কাস্টার্ড 34, তাহলে শুধুমাত্র কাস্টার্ড খেয়েছে 34। এবং এখানে 9, এটা কমন জায়গায় আছে, তাহলে আমরা বুঝতে পারবো 9 জন আইসক্রিম এবং কাস্টার্ড দুটোটাই খেয়েছে। এখন বলা হচ্ছে হাউ মেনি গেস্টস হ্যাড কাস্টার্ড, মানে কাস্টার্ড কয়জন পেয়েছিল অথবা খেয়েছিল আর কি। তো এখন 34 দিলে এটা ভুল হবে, কারণ কাস্টার্ড শুধুমাত্র খেয়েছিল 34, কিন্তু এখানে 9 জনের ভিতরেও কি কাস্টার্ড খাওয়া লোক পাবলিক আছে, মানে এরা দুইটাই খেয়েছিল, কাস্টার্ডও খাইছিল আইসক্রিমও খাইছিল। তাহলে আমাদের কি করতে হবে? 34, তাহলে আমরা এটা যখন সলভ করবো 34 প্লাস 9, ওকে, তাহলে কত আসে? 43। 43 জন কাস্টার্ড খেয়েছিল। এরপর হাউ মেনি গেস্ট হ্যাড আইসক্রিম এন্ড কাস্টার্ড, তাহলে এটা একদম ইজি, মানে উভয়টাই এই আইসক্রিম এবং কাস্টার্ড উভয়টাই খেয়েছিল, তাহলে এটা কি এই কমন জায়গাটা হচ্ছে 9, উভয়টাই খেয়েছিল 9 জন। আশা করি বোঝা গেছে। তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই, ওটা নিয়ে খুব বেশি সময় কাটাতে যাচ্ছি না। হাউ মেনি গেস্ট ওয়েন্ট টু দ্য, মানে ওয়েন্ট টু দ্য ওয়েডিং, মানে কতজন উপস্থিত ছিল। ওকে, তাহলে কতজন উপস্থিত উপস্থিত আমরা ভেন ডায়াগ্রাম থেকে বের করতে পারবো, এই তো 13 প্লাস 51 প্লাস 9 প্লাস 34, হ্যাঁ, ইকুয়াল টু কত আসে? 107। এই 107 দিয়ে আমরা বুঝতে পারবো এই ওইখানে ওই মানে এই ওয়েডিং এর মধ্যে 107 জন উপস্থিত ছিল।
এগুলো মোটামুটি যোগ করে দেবো আর কি, এখানে তো সব মান দেওয়া আছে। জাস্ট টোটালটা বের করার জন্য ভেতরে যতগুলো সংখ্যা আছে সবগুলো আমরা যোগ করে দেবো। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে নেক্সট নেক্সট ম্যাথের মধ্যে যাই। 5 নাম্বার। ওকে, 5 নাম্বার প্রশ্ন। এখানে একটা ভেন ডায়াগ্রাম দেওয়া আছে, হেয়ার ইজ এ ভেন ডায়াগ্রাম, রাইট ডাউন দ্য নাম্বারস আর ইন সেট। তো এখানে আমাদের কিছু কোয়েশ্চেন্স ছুড়ে দিয়েছে। প্রথমত আমাদেরকে বলা হচ্ছে এ ইন্টারসেক্ট বি। হ্যাঁ, ভেন ডায়াগ্রাম থেকে আমাদেরকে বলতেছে এটা বের করার জন্য। তাহলে এ ইন্টারসেক্ট, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এখানে ইন্টারসেক্ট মানে হচ্ছে কমন, এই কমন এরিয়াটা হচ্ছে এটা। ওকে, তাহলে 9, এখানে প্রথমে 4 দিয়েছে, এটা হচ্ছে 9, 9 আর 4। ওকে, এরপর বলা হচ্ছে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি হচ্ছে এখানে যতগুলো মান আছে সবগুলো আমরা নিব। 4, 5, 9, 16, 36, 25 এভাবে। হ্যাঁ, সবগুলা নিয়েছি এ ইন্টারসেক্ট। কিন্তু এই জিনিস এগুলা নিব না, এগুলো হচ্ছে নান, এগুলা নেব না। আশা করি বুঝে গেছে। মানে জাস্ট বৃত্তের মধ্যে যতগুলো মান আছে সবগুলা নিব। এবং যদি কমন বলে ইন্টারসেক্ট, এটা মানে এটা ইউর মতো হলে এটা সবগুলা নিব, কিন্তু ইউর উল্টা হলে আমরা জাস্ট কমন যেগুলা আছে ওইগুলা নিব। এবং লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে এ প্রাইম। এ প্রাইম আমরা প্রথমে কি বলেছিলাম? এ প্রাইম হচ্ছে জাস্ট পুরাটা অংশ থেকে, এই পুরাটা অংশ থেকে আমরা এর মানগুলাকে বাদ করে দিব। এর মানগুলা বাদ করে দিব। ঠিক আছে, এর মানগুলাকে বাদ করে দিব। এর মান যদি বাদ করে দিই তাহলে কি কি থাকে? এর মান যদি বাদ করে দিই তাহলে কি কি থাকে? তাহলে 5 থাকে, 40 থাকে, 17 থাকে। এই তো 5, 17, 40। এ প্রাইম, এ প্রাইম, এটা হচ্ছে এ প্রাইমের মান। ওকে, আশা করি বুঝা গেছে। আচ্ছা, এখন যদি বি প্রাইম বলতো, এখানে যদি বি প্রাইম বলতো তাহলে কি হবে? বি এর মান 9, 4, 5 ছাড়া বাকি সবগুলা, এবং এমনকি এই 9, 17, 40 এগুলা এগুলো সহ নেবে, তখন এটা বি প্রাইম হবে। আশা করি বুঝে গেছি। এখন আমরা নেক্সট ম্যাথের মধ্যে যাই। আচ্ছা, ডি তে একটা একটা জিনিস আছে, ওয়ান অফ দ্য নাম্বারস ইন দ্য ইজ চুজেন এট র্যান্ডম। মানে এই ডায়াগ্রাম থেকে যে কোনো একটা নাম্বার নিতে বলা হচ্ছে। হ্যাঁ, তাহলে বলা হচ্ছে এই ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য নাম্বার ইজ ইন সেট বি ফ্রেম। তার আমরা বি ফ্রেমটা বের করছিলাম, বি ফ্রেমটা হচ্ছে 9, 4, 5। এইটা বাদ দিয়ে যা হবে, বি ফ্রেম হচ্ছে 9, 4, 5, এটা বাদ দিয়ে যা হবে, হ্যাঁ, তো ওইটাই হচ্ছে বি ফ্রেম। তাহলে এখানে একটা জিনিস দেখি, আমাকে বলা হচ্ছে প্রশ্নে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য নাম্বার ইজ ইন সেট বি ফ্রেম। হ্যাঁ, বি ফ্রেম মানে হচ্ছে কি? বি ফ্রেম হচ্ছে, বি ফ্রেম হচ্ছে এই জিনিসটা বাদ দিয়ে, এই জিনিসটা বাদ। ওকে, তাহলে এখানে 17 আছে, 25 আছে, 16 আছে, 36 আছে, 40 আছে। হ্যাঁ, 1, 2, 3, 4, 5। ওকে, 5টা এলিমেন্টস। এবং টোটাল এলিমেন্টস কত? টোটাল এলিমেন্টস, হচ্ছে 1, 2, 3, 4, 5, হ্যাঁ, 6, 7, 8। টোটাল এলিমেন্টস হচ্ছে 8, 5/8। এখন আমরা প্রশ্নটা দেখি। আশা করি বুঝে গেছে। আমাকে বলা হচ্ছে বি প্রাইম মানে এটা, এই তো, ওয়ান অফ দ্য নাম্বারস ইন দ্য ডায়াগ্রাম ইন চুজ এট র্যান্ডম। হ্যাঁ, একটা সংখ্যা নেওয়া হলো, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য নাম্বার ইজ ইন সেট বি ফ্রেম। মানে প্রবাবিলিটি, সম্ভাবনা বের করতে বলা হচ্ছে এমন ভাবে যাতে বি প্রাইম, বি প্রাইম এর নাম্বারগুলো আসার পসিবিলিটি, প্রবাবিলিটি কত। তাহলে আমাকে বি প্রাইম বাদ দেওয়ার পর, তাহলে এখানে সংখ্যা থাকে কয়টা? 5টা। তাহলে 5টা ফেভার করা সংখ্যাটা আমি উপরে লিখলাম। এবং টোটাল এলিমেন্টস কত? টোটাল এলিমেন্টস হচ্ছে 8, তাহলে এটা আমি নিচে লিখলাম। তাহলে আনসার হচ্ছে 5/8, প্রবাবিলিটি হচ্ছে 5/8। আশা করি বোঝা গেছে। তাহলে নেক্সট ম্যাথের মধ্যে আমরা যাই। ম্যাথটা আশা করি বোঝা গেছে। আমাদেরকে বলা হয়েছে বি প্রাইম। বি প্রাইম মানে হচ্ছে এই বি প্রাইমটা বাদ যাবে, হ্যাঁ, এবং এগুলা থাকবে।
25, 16, 36, 17, 40। একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে 25 থাকুক, 1000 থাকুক, 2000 থাকুক, যাই থাকুক, আমার কাছে ওই মানটা গ্রহণ মানে এটা আমাদের কোনো ম্যাটার না। আমার কাছে ম্যাটার হচ্ছে মানে কয়টা সংখ্যা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, হ্যাঁ ওইটাই ম্যাটার, প্রবাবিলিটি ওইটাই ম্যাটার করে। তাহলে এটার আনসার হবে 5/8 হয়েছে। এখন আমরা আরেকটা কোয়েশ্চেনের মধ্যে যাই। ওকে, a gym runs two fitness classes spinning and circuits। আচ্ছা, এত প্রশ্ন না পর আমরা জাস্ট উত্তরের মধ্যে যাই। রিপ্রেজেন্ট দিস ইনফরমেশন অন এ ভেন ডায়াগ্রাম। এখানে কিছু জিনিস দিছে, কিছু তথ্য ইনফরমেশন দিছে, তো বলা হচ্ছে এটার ভেন ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করার জন্য। তাহলে আমি কি বলছিলাম, যখন এই টাইপের প্রশ্নগুলো থাকবে আমরা শেষ থেকে শুরু করব। প্রথমত এখানে দুইটা জিনিস, স্পিনিং এন্ড সার্কিটস, হ্যাঁ। তাহলে দুইটা বৃত্ত আঁকলাম, স্পিনিং একটা, সার্কিটস একটা, হ্যাঁ। তারপর 56 পিপল ডিডন্ট অ্যাটেন্ড এইদার ক্লাস, মানে 56 জন একটা তো থাকে না, একটা তো থাকে না, তাহলে 56 নান। 56 কোথায়? নানের মধ্যে। ওকে, 56 হচ্ছে নানে। এরপর 10 পিপল অ্যাটেন্ডেড ক্লাসেস, 10 পিপল, তাহলে 10টা কমন জায়গায়, মানে স্পিনিং করে সার্কিটসও করে। এরপর 18 পিপল অ্যাটেন্ডেড দ্য স্পিনিং ক্লাস, তাহলে 18, 18, এখানে 8 কেন? এখন কথা হচ্ছে 18 পিপল অ্যাটেন্ড দ্য স্পিনিং ক্লাস, তাহলে এখানে আমরা 10, অলরেডি 10 লিখে ফেলছি। 10 পিপল অ্যাটেন্ডেড বোথ ক্লাসেস, তাহলে 18 - 10 = 8। বুঝা গেছে? এই 10টা তো অলরেডি স্পিনিং করতেছেই, হ্যাঁ। তাহলে এখানে আমরা 18 থেকে, এই 18 পিপল অ্যাটেন্ডেড দ্য স্পিনিং ক্লাস থেকে এই 10টাকে বিয়োগ দেব এবং এখানে থাকবে 8। আশা করি বুঝে গেছে। তারপর অন স্যাটারডে 100 পিপল ভিজিটেড দ্য জিম, মানে এই শনিবারে টোটাল, এখানে টোটাল টোটাল হবে 100। আশা করি বুঝা গেছে। বিষয়গুলো একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে একদম ইজি। আবার বলতেছি, এখানে স্পিনিং 8 কেন? 8 হচ্ছে কারণ এই যে এখানে 10 কমন জিনিস, হ্যাঁ এই কমন জিনিসটা সার্কিট স্পিনিং উভয়টার মধ্যে কমন, হ্যাঁ। তো এখন বলা হচ্ছে 18 পিপল অ্যাটেন্ডেড দ্য স্পিনিং ক্লাস, 18 জন স্পিনিং ক্লাসের মধ্যে অ্যাটেন্ড করে, হ্যাঁ। তো 18 জনের মধ্যে 10 জনই মানে 10 জন কমন, কমন যেহেতু 18 থেকে 10 বিয়োগ দিলে তাহলে 8, 8 থাকে, তাহলে টোটাল 18 হয়ে যাচ্ছে, 10 এবং 8, 18 হয়ে যাচ্ছে। আশা করি বুঝে গেছি। তাহলে এটা ভেন ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করতে বলা হয়েছিল, আমরা রিপ্রেজেন্ট করলাম। 56 জন এটা ডিডন্ট অ্যাটেন্ড এইদার ক্লাস, মানে কোনো ক্লাসের মধ্যেই জয়েন করে না, সেহেতু এই খালি অংশগুলো হচ্ছে নান, মানে জয়েন করে না, হ্যাঁ, কিছু করে না, তারপর ক্লাস উপস্থিত হয় না, এই টাইপের যেগুলা না বোধক জিনিস আছে, ওগুলো আমরা এই জায়গার মধ্যে উপস্থাপন করব। এরপর এরপর বলা হচ্ছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দিস পারসন অ্যাটেন্ডেড অনলি সার্কিটস। ওকে, বলা হচ্ছে মানে অনলি সার্কিটস ক্লাসের মধ্যে আসে, হ্যাঁ, ওইটার প্রবাবিলিটি বের করতে বলা হচ্ছে। ওকে, তো এখন আমরা দেখব সার্কিট ক্লাস। প্রথমে তাহলে অ্যাটেন্ড অনলি সার্কিটস, একদম ইজি, এগুলা এগুলা না, হ্যাঁ একদম ইজি। এখানে আমি একটা, আমরা ডায়াগ্রাম থেকে এটা বুঝতে পারবো, মানে এখানে সার্কিটস এই বৃত্তটা না, তাহলে এখানে 10 হচ্ছে স্পিন এবং সার্কিটস উভয় কি, উভয় মানে উভয় কি এই ক্লাসটা, এটা মানে উভয় জিমের ইয়াটা করে, কিন্তু শুধুমাত্র সার্কিটসটা করে 26 জন, শুধুমাত্র স্পিনিং করে 8 জন, হ্যাঁ। কিন্তু যখন আমরা 10, 18, মানে এই 10-এর সাথে 18, তখন বুঝবো মানে স্পিনিং, মানে টোটাল স্পিনিং হচ্ছে 18, কিন্তু সার্কিটসের সাথে 26 যখন 10 করবো, তখন তাহলে এটা 36 হয়, তাহলে সার্কিটস করে 36 জন। কিন্তু যদি বলা হয় অনলি সার্কিটস, মানে শুধুমাত্র সার্কিটস করে, অন্য কিছু করে না, হয়তো কিছু মানুষ আছে সার্কিটসও করে স্পিনিংও করে, কিন্তু এখানে বলা হচ্ছে শুধুমাত্র সার্কিটস করে, তাহলে আমরা এই জাস্ট 26টা নেব। ওকে, তাহলে এদিকে টোটাল হচ্ছে 100, এটা প্রথমে দেওয়া ছিল। তাহলে বলা হচ্ছে অ্যাটেন্ডেড অনলি সার্কিটস, তাহলে আমরা সূত্র পড়ছিলাম প্রথমে, নিচে টোটাল ওভারকামস, উপরে লিখবো ফেভার, ফেভার হচ্ছে 26, এই ফেভার মানে শুধুমাত্র অনলি সার্কিটস, তাহলে এটাই হচ্ছে কি অ্যাটেন্ডেড অনলি সার্কিটস। তারপর বলা হচ্ছে অ্যাটেন্ডেড এক্স্যাক্টলি ওয়ান ক্লাস,
মানে শুধুমাত্র এই মানে শুধুমাত্র কি একটা ক্লাসে সে কি করে, এই অ্যাটেন্ড করে। তাহলে স্পিনিং, এখানে আমি বলি এই কমনটা বাদ দেবো, এই কমনটা এখানে কাজ নাই। কাজ নাই বলতে এই ম্যাথে মানে অ্যাটেন্ডেড এক্স্যাক্টলি ওয়ান ক্লাস। তাহলে আমরা এখানে বলা হচ্ছে শুধুমাত্র স্পিনিং করে অথবা শুধুমাত্র সার্কিটস করে। তাহলে শুধুমাত্র স্পিনিং করে 8 জন, প্লাস শুধুমাত্র সার্কিটস করে 26 জন। ওকে, 26, 26, তাহলে ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে এই 34, 34। এবং এখানে এটা যেহেতু প্রবাবিলিটি বের করতে বলছে, হ্যাঁ, এটা যেহেতু প্রবাবিলিটি বের করতে বলছে, তাহলে নিচে আমরা টোটাল আউটকামস, টোটাল যেটা আছে 100 ওইটা লিখে দিব। তাহলে 34/100। এবং এগুলা চাইলে আমরা আরো ভাঙতে পারি, 2 দিয়ে, যা দিয়ে ভাঙা যায় আরো ছোট করা যায়, অথবা এভাবেও রেখে দেওয়া যায়। আশা করি বোঝা গেছে। এখানে বলা হচ্ছে অ্যাটেন্ডেড এক্স্যাক্টলি ওয়ান ক্লাস, মানে হয় সে স্পিনিং করছে অথবা সার্কিটস করছে, হ্যাঁ, মানে কমন বিষয়টা এখান থেকে বাদ দিতে হবে। তো এখানে আমরা 8 এবং 26টা যোগ করে দিলাম, 34/100। এখন বলা হচ্ছে, এখন এই থার্ড যেটা ডি নাম্বার আছে প্রশ্ন, ওখানে বলা হচ্ছে অ্যাটেন্ডেড স্পিনিং গিভেন দ্যাট দে অ্যাটেন্ডেড সার্কিটস। তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে মানে এটা একটা শর্ত যুক্ত মানে প্রশ্ন আর কি। তো একজন ব্যক্তি সার্কিট ক্লাসে অংশ নিয়েছে, এই শর্তে সে স্পিনিং ক্লাসে অংশ নিয়েছে, এর সম্ভাবনা। তো এটা কিভাবে বের করব? এটা বের করার প্রসেসটা হচ্ছে, হ্যাঁ, এটা একটু, হ্যাঁ, ধরি পি। ওকে, তাহলে এখানে এস লিখলাম, এস এস দ্বারা আমি বোঝাচ্ছি স্পিনিং। তাহলে এদিকে একটা লম্বা লম্বা দাগ দিলাম, তাহলে এটা সি। ওকে, এটা হচ্ছে সার্কিটস। তাহলে কি করব? প্রবাবিলিটি অফ, মানে উপরে লিখবো প্রবাবিলিটি অফ স্পিনিং এবং সার্কিটস এর ইন্টারসেক্ট, নিচে নিচে প্রবাবিলিটি অফ সার্কিটস। এটা লিখলাম না, তাহলে কত আসে? তাহলে আমরা এই যেমন এই প্রশ্নটা এভাবে এভাবে বের করতে হবে। তাহলে আমরা কি কি দেখতে পাচ্ছি? এখানে সূত্রটা হচ্ছে এভাবে, প্রথমে এই প্রবাবিলিটি অফ সি এস, স্পিনিং এবং সার্কিটস এর কমন, এখানে 10, কমন হচ্ছে 10, তাহলে 10 লিখলাম। আর পি, সার্কিটস এর প্রবাবিলিটি কত? তাহলে 26 + 10, তাহলে কত হয়? 36। তাহলে এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে আনসার। আশা করি বুঝে গেছি। সূত্রটা এরকম, যেটা এই মানে প্রথমে যে যে দুইটা দেওয়া থাকবে স্পিনিং এবং সার্কিট, প্রথমে এগুলোর কমন করতে হবে, এবং সেকেন্ডে যেটা থাকবে ওইটার কি প্রবাবিলিটি বের করে, এটাই হচ্ছে আনসার। আশা করি বুঝে গেছে। এখন আমরা 7 নম্বরে যাই, 7 নম্বর ম্যাথ। এখানে একটা ডায়াগ্রাম অলরেডি দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে হাউ মেনি পিপল এনজয় অল থ্রি স্পোর্টস, হাউ মেনি পিপল এনজয় অল থ্রি স্পোর্টস। এখন আমরা ডায়াগ্রাম থেকে আমরা দেখব, হ্যাঁ, এই তিনটে স্পোর্টসকেই লাইক করে কে? ফুটবল, হকি, রাগবি। হ্যাঁ, এখন এটা মানে এমন একটা জায়গা খুঁজতে হবে, কমন জায়গা, যেটা তিনোটার কমন। তাহলে এই যে এই জায়গাটা দেখি, তাহলে দেখাচ্ছে না এটা ফুটবল এবং হকির কমন, কিন্তু রাগবির কমন এখানে নাই। এই জায়গাটা দেখি 17, এটা ফুটবল এবং রাগবির কমন, কিন্তু এখানে হকির কি নাই, স্ট্যাক নেই। হকি এবং রাগবি দেখি এখানে 5, হ্যাঁ, কিন্তু এখানে কি ফুটবলের কমন নেই। কিন্তু 31 দেখা যাচ্ছে সে ফুটবলের মধ্যে আছে, রাগবির মধ্যে আছে, হকির মধ্যে আছে। তাহলে দেখা যাচ্ছে হাউ মেনি পিপল এনজয় অল থ্রি স্পোর্টস। তাহলে 31 জন ফুটবল, রাগবি, হকি তিনোটাই কি করে, এনজয় করে। আশা করি বুঝে গেছি। 31, উত্তর হবে 31, এটা 3 না, 31। ওকে, এখন হাউ মেনি পিপল এনজয় ফুটবল এন্ড হকি বাট নট রাগবি। তাহলে এটা আমরা ডায়াগ্রাম থেকে দেখি, ফুটবল, ফুটবল এন্ড হকির কথা বলা হচ্ছে। তাহলে ফুটবল, এটা হচ্ছে ফুটবল, এটা হচ্ছে হকির ডায়াগ্রাম। তাহলে উভয়টা জয়েন করে এর মধ্যে কমন হচ্ছে 14, তাহলে 14। ওকে, তা হাউ মেনি পিপল এনজয় ফুটবল এন্ড রাগবি বাট নট হকি। তাহলে ফুটবল এন্ড রাগবি বাট নট হকি, তাহলে ফুটবল এবং রাগবির মধ্যে এই কমন হচ্ছে 17।
হ্যাঁ, এখানে 31টা হচ্ছে তিনোটার, কিন্তু 17 হচ্ছে ফুটবল এবং রাগবির। তাহলে এখানে রাগবি। আশা করি বুঝে গেছে। এখন বলা হচ্ছে ওয়ার্কআউট উইচ স্পোর্ট ইজ এনজয়েড বাই দ্য মোস্ট নাম্বার অফ পিপল, মানে টোটাল, মানে কোন খেলাটা মানুষ এখানের মধ্যে এই ভেন ডায়াগ্রাম থেকে বের করতে হবে কোন খেলাটা বেশি সংখ্যক লোকে খেলে। তাহলে আমরা হকিটা বের করি। হকি, তাহলে 5, 14, 31, 5। হ্যাঁ, তাহলে হকি 5, 14, 5, 14, 31, 5। তাহলে যোগ করে দিব 5, 14, 31, 5, এই হকির দিকটার মধ্যে এগুলো আছে। তাহলে এগুলো যোগ করলে আমরা হকি কতজন সংখ্যক খেলে আমরা এটা বের করতে পারবো। তাহলে হকি খেলে 55 জন, হকি খেলে 55। এভাবে ফুটবল বের করব। ফুটবল 4, 14, 31, 17। তাহলে ফুটবল খেলে 66 জন, 66। হ্যাঁ, এভাবে আমরা বের করব। এরপরে এই আরেকটা আছে রাগবি। হ্যাঁ, রাগবি খেলে কয়জন? 3, 5, 17, 31। এই তো 3, 5, 17, 31, এটা যোগ করে দিব। আমি সবকিছু এখানে যোগ করে নেই। 3, 5, 17, 31, তাহলে যোগ করলে আসে 56। 56 এখানে আসবে, এখানে লিখবো। হ্যাঁ, রাগবিটা 56, 56। তাহলে 66, ফুটবল, ফুটবল 66, যেহেতু এটা বেশি মানুষে খেলে। আমরা মূলত এই চ্যাপ্টারটা হচ্ছে মানে একটা ভেন ডায়াগ্রাম দিবে, এখান থেকে উপস্থাপন করতে হবে, একদম ইজি। আর আমাদের সাধারণত আমাদের মিড টার্মের মধ্যে যে প্রশ্নগুলো আসবে ওইটা হচ্ছে ওখানে প্রশ্নের মধ্যে উল্লেখ থাকবে, ওইটা আমরা বের করতে মানে আহ আঁকতে হবে আর কি। আশা করি বুঝে গেছে। এখন একটা প্রশ্ন, ইন এ ক্লাস অফ 24 স্টুডেন্টস, 12 স্টুডেন্ট প্লে দ্য পিয়ানো, 13 স্টুডেন্টস প্লে দ্য গিটার, ওকে, তারপর 4 স্টুডেন্টস প্লে নেদার ইনস্ট্রুমেন্ট। তাহলে বলা হচ্ছে এটা ভেন ডায়াগ্রামে উপস্থাপন করতে। তাহলে টোটাল স্টুডেন্ট হচ্ছে 24। তাহলে আমরা টোটালটা লিখে ফেলবো। টি, টোটাল, টোটাল ইকুয়াল টু 24। এখন বলা হচ্ছে 4 স্টুডেন্টস প্লে নেদার, আমরা শেষ থেকে শুরু করব। তাহলে ফোরটা এখানে লিখলাম, এটা নানের জায়গা। হ্যাঁ, এদিকেও লেখা যায়, মানে যেদিকে ইচ্ছা খালি জায়গাগুলোতে আর কি। 13 স্টুডেন্টস প্লে দ্য গিটার। হ্যাঁ, এটাকে জি ধরা হয়েছে। হ্যাঁ, জি ধরা হয়েছে। তাহলে 20 স্টুডেন্ট প্লে দ্য পিয়ানো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 4 স্টুডেন্ট কোনোটাই খেলে না, 13 জন গিটার খেলে, 12 জন পিয়ানো খেলে। তাহলে আমরা এখানে আমাদেরকে বলা হচ্ছে রিপ্রেজেন্ট দ্য ভেন ডায়াগ্রাম। তাহলে আমরা এটা আবার আঁকি আলাদাভাবে, এটা একটু ব্যতিক্রম তাই। ওকে, তাহলে আমরা, হ্যাঁ, এদিকে আমরা গিটার, এদিকে পিয়ানোটা দিলাম। তাহলে এখন আমাদেরকে বলা হচ্ছে 4 স্টুডেন্টস প্লে নেদার ইনস্ট্রুমেন্ট, মানে 4 জন কোনো কিছু খেলে না। তাহলে আমরা 4 জনটা এদিকে, ফোরটা এখানে রাখলাম, নানের মধ্যে রাখলাম। এখন বলা হচ্ছে 13 স্টুডেন্টস প্লে দ্য গিটার, 13 জন স্টুডেন্ট প্লে দ্য গিটার। তাহলে আমাদের মানে টোটাল হবে 13, টোটাল হবে 13, এটা আমরা জানি। টোটাল এই গিটার হচ্ছে এটা। হ্যাঁ, তো এখানে টোটাল হবে 13, কিন্তু আমরা কমনে কি বসাবো, শুধুমাত্র গিটারে কি বসাবো এটা আমরা জানা নেই। কিন্তু আমাদের জানা আছে গিটার হচ্ছে টোটাল কত, 13। তাহলে এখন আমরা শুধুমাত্র গিটার, শুধুমাত্র গিটার কতজন বাজায় এটা জানার জন্য আমাদের একটা মানে সমীকরণ করতে হবে। প্রথমত আমরা 24, মানে টোটাল অ্যামাউন্টটা লিখবো, টোটাল। তো টোটাল থেকে বিয়োগ দিব কোনটা, প্রথমে 12 লিখবো, 12, 12। হ্যাঁ, এটা বিয়োগ দিব, 12 - 4, সরি 12 + 4। এটা কেন আমি বলি, প্রথমত এটা একটা ঘর। হ্যাঁ, তো এখন আমরা বের করতে চাচ্ছি জাস্ট গিটার কয়জন, গিটার কয়জন বাজায় ওইটা। হ্যাঁ, তো এখন আমরা যখন এই 12 এবং 4টা বিয়োগ দিব তখন আমাদের অটোমেটিকলি গিটারটা, মানে শুধুমাত্র গিটার কয়জন বাজায় এটা বের হয়ে যাবে। তো আমরা দেখি 14 মাইনাস 12 আর 4 হচ্ছে 16। তো 14 থেকে 16 গেলে কত হয়, 8। তাহলে আমরা এটা 8টা এখানে বসে দেব, 8 বসে দেবো। তাহলে বোঝা যাচ্ছে শুধুমাত্র গিটার বাজায় 8 জন, শুধুমাত্র গিটার বাজায় 8 জন। এখন 13 থেকে যদি আমি 8 বিয়োগ দিই, 13 - 8, তাহলে কত আসে, 5। 13টা কোথায়,
কোথায় পেলাম? এখানে, এখানেই দেওয়া আছে 13 স্টুডেন্টস প্লে দ্য গিটার। হ্যাঁ, তাহলে 13 থেকে যখন আমরা 8টা বিয়োগ দিব, তাহলে আমরা পাচ্ছি 5। মানে বোঝা যাচ্ছে পিয়ানো এবং গিটার উভয়টাই বাজায় 5 জন, কিন্তু শুধুমাত্র গিটার বাজায় কয়জন? 8জন, 8জন। এখন আমরা পিয়ানোটা বের করব। পিয়ানোটা কিভাবে বের করব? একই সিস্টেম, জাস্ট আমরা সংখ্যাটা কি করব? 24। 24 এটা হচ্ছে টোটাল যেটা অ্যামাউন্ট, মানে ইন এ ক্লাস 24 স্টুডেন্টস। তাহলে এখানে আমরা লিখবো 13। 13 মানে হচ্ছে গিটার, মানে গিটার এবং নানটা আমরা বাদ দেবো জাস্ট। এখন আমরা পিয়ানো বের করতেছি, তাহলে গিটার এবং নানটা পিয়ানো থেকে বাদ দেবো। 13 প্লাস কত? 4। তাহলে কত হয়? 17। 13 প্লাস 4 17, তাহলে এদিকে টোটাল আসে 7। তাহলে আমরা এখানে এই জায়গায় 7 লিখে দিব। তাহলে আমরা এই ভেন ডায়াগ্রাম থেকে আমরা বুঝতে পারতেছি পিয়ানো বাজায়, শুধুমাত্র পিয়ানো বাজায় 7 জন, শুধুমাত্র গিটার বাজায় 8 জন, পিয়ানো এবং গিটার উভয়টাই বাজায় 5 জন, কোনোটাই বাজায় না কয়জন? 4 জন। আশা করি বোঝা গেছে। এটা ঠিক, এটা মানে যোগ বিয়োগ যেটা করব আমরা, যেটা বের করব ওইটা থেকে বাকি নান এবং বাকি যে অংশটা আছে ওটা বিয়োগ দিবে জাস্ট। এটাই হচ্ছে এখানের কাজ। তাহলে আমাদের এই ম্যাথটা বোঝা গেল। এর পরের অংশে বলা হচ্ছে ওয়ার্ক আউট দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য স্টুডেন্ট অনলি প্লেস দ্য গিটার। হ্যাঁ, তাহলে মানে বলা হচ্ছে মানে শুধুমাত্র এই গিটার বাজায় কে, মানে কয়জন, মানে এটার প্রবাবিলিটি কত? তাহলে শুধুমাত্র গিটার বাজায় আমরা এতক্ষণ পড়ছিলাম 8 জন। তাহলে 8, তাহলে 8 উপর 8 লিখলাম, টোটাল হচ্ছে 24। হ্যাঁ, 24। তাহলে এটা হচ্ছে ফেভার মানে 8, মানে এখানে বলাই দিছে জাস্ট অনলি প্লেস দ্য গিটার। তাহলে এখানে শুধুমাত্র গিটার বাজায় 8 জন, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি শুধুমাত্র গিটার। হ্যাঁ, টোটাল গিটার বাজায় 8 + 5 হবে, কিন্তু শুধুমাত্র গিটার বললে 8। তাহলে এবং টোটাল সবগুলো মিলে টোটাল আমরা প্রশ্নে দেওয়া আছে 24। তাহলে 8 8 8, 3 8 24, তাহলে আনসার হচ্ছে 1/3। মানে 1/3 প্রবাবিলিটি দ্যাট দ্য স্টুডেন্ট অনলি প্লেস দ্য গিটার। এটার প্রবাবিলিটি হচ্ছে কি 1/3। প্রত্যেকটা ম্যাথই সেম এখানে। আমি জাস্ট একদম শেষ প্রান্তে আমাদের আমরা ক্লাসের, এটা হচ্ছে 9 নাম্বার। এখানেও একই, এই টোটাল ওয়ার্কার্স হচ্ছে 110 জন। তাহলে বুথ হচ্ছে 25, 41 জন হচ্ছে এই লাইক কপি করে, 90 জন লাইক টি। তাহলে এখান থেকে এই হাউ মেনি ওয়ার্কার্স লাইক নেইদার টি অর, নেইদার টি অর কফি। হ্যাঁ, তো এটা একটু দেখিয়ে দিই। আমরা প্রথম ক্লাসে বুঝছিলাম এটা প্রসেস হচ্ছে আহ মানে এখানে টোটাল হচ্ছে 110 জন। হ্যাঁ, তাহলে আমরা এটা কি করব? এই 65, হ্যাঁ, এখানে যা যা আছে সব লিখে ফেলবো। 25 + 16, হ্যাঁ। ও আচ্ছা, এখানে উত্তরটা তো দেওয়াই আছে, দেওয়াই আছে বলতে এখানে না, এই ভেন ডায়াগ্রামের মধ্যেই দেওয়া আছে। হ্যাঁ, এটা কিন্তু দেওয়া না থাকলে আমাদের করতে হতো, করার প্রসেসটা আমি দেখাতে চাচ্ছিলাম, কিন্তু উত্তর তো এখানে দেওয়াই আছে। আমরা এতক্ষণ আমি বারবার বলতেছিলাম, হ্যাঁ, মানে কোনোটাই না নান, মানে বলা হচ্ছে মেনি ওয়ার্কার্স লাইক নেদার টি এবং কফি কোনোটাই পছন্দ করে না, তাহলে ওইগুলো আমরা এই জায়গায় লিখবো, এই জায়গাগুলোতে লিখবো, খালি জায়গাগুলোতে। তাহলে এখানে উত্তর দেওয়াই আছে, এটা হচ্ছে 4। হ্যাঁ, কিন্তু যখন আমাদের উত্তর দেওয়া থাকবে না, ভেন ডায়াগ্রাম করা থাকবে না, তখন করার প্রসেস হচ্ছে সবগুলো যোগ করে এক্স এর মান বের করা। হ্যাঁ, ওইটাই মানে প্রসেস আর কি, ওইটা দেখাতে চাচ্ছিলাম। এখানে উত্তর দেওয়াই আছে, তাহলে আনসার হচ্ছে 4। এটা এটা হচ্ছে নেক্সট ম্যাথ। এই ম্যাথটা আমি করে দেব না, কিন্তু এখানে একটা এখানে টোটাল হবে। এখানে যেহেতু পার্সেন্টেজের হিসাব, তাহলে এখানে আমরা টোটাল টোটাল ধরবো 100%। হ্যাঁ, এবং 100% করার পর প্রসেসটা আমি জানিয়ে দিচ্ছি। 100% করার পর এই 2 3 ম্যাথ আগে আমরা যেভাবে, মানে যখন আমরা কানাডা বের করব, হ্যাঁ,
তখন আমরা কি করব? এই মানে ফ্রেঞ্চ অথবা ফ্রান্স অথবা কানাডা বের করবো। তাহলে 100 - 38 + 11 অথবা 100 - 80 - 80 + 11। হ্যাঁ, তখন 9% বের হবে, একটাতে একটাতে 51% বের হবে। হ্যাঁ, এভাবে আমরা ম্যাথটা করবো, এই কিছুক্ষণ আগেই করাইছি। হ্যাঁ, এটা হচ্ছে ওইভাবে আমরা করবো। তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। যেহেতু এই কি প্রসেসের ম্যাথ, তাহলে এটা আমি করাই দিচ্ছি না। নেক্সট ম্যাথ, নেক্সট ম্যাথ, হ্যাঁ এটা, এটা হচ্ছে নেক্সট। এটাও আমরা জানি। আহ এখানে অলরেডি মান দেওয়া আছে। তো আমাদেরকে বলা হচ্ছে প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে প্রথম আমরা এটা বের করি। এ তো অলরেডি দেওয়া আছে, 4 5, 1 4 5। হচ্ছে 1 4, হচ্ছে 1 4 5। হ্যাঁ, এখন বলা হচ্ছে বি প্রাইম বের করতে। বি প্রাইম, বি প্রাইম হচ্ছে এই অংশটা, বি এর বৃত্তাকার যে অংশ। এখন যেহেতু প্রাইম বলছে, তাহলে এই অংশটা আমি কেটে দেব, কেটে যা আছে ওগুলো লিখবো। তো 12 4, তাহলে 4 12। হ্যাঁ, এখন বলা হচ্ছে কমন, কমন নেওয়ার জন্য। তাহলে 1 4 5, তো 1 4 5 আর এখানে 4 5, তাহলে এই ফোরটা কমন। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি এই এ, এখানে কমন হচ্ছে 4। তাহলে এখানে এখন এখন আমাকে প্রশ্ন হচ্ছে প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি প্রাইম, তাহলে কত হবে? তাহলে এখানে টোটাল, আমি একটু হ্যাঁ, এখন আমি দেখি। তাহলে টোটাল প্রশ্নে, তাহলে টোটাল হচ্ছে 1 2 3 4 5 6 7। তাহলে টোটাল এলিমেন্টস হচ্ছে 7। হ্যাঁ, এখন আমাকে বলা হচ্ছে ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে এখানে কমন হচ্ছে কোনটা? ইন্টারসেকশন বি প্রাইমের কমন হচ্ছে 4। শুধু একটা একটা এলিমেন্টস আমরা কমন পাইছি, 4 ইকুয়াল টু কি 4, মনে আছে? তাহলে 4, তাহলে 4 শুধু একটা না, এখানে আমরা 4 লিখবো না, এখানে লিখবো 1। তাহলে 1/7 হচ্ছে এই প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি প্রাইম। এটা মাইন্ড মনে রাখতে হবে, এখানে আমরা 4 4 লিখবো না, 4 লিখবো না। হ্যাঁ, আমরা লিখবো 1। এখানে যদি 4 এবং 5 থাকতো, তাহলে আমরা এখানে লিখতাম 2। ঠিক আছে, কয়টা সংখ্যা এটা বিবেচনা, 1000 হোক 2000 হোক, এটা বিবেচনা নয়। প্রবাবিলিটি ম্যাথগুলো এইভাবে করতে হবে। এরপর, এরপর হচ্ছে এফ্রেম। এফ্রেম হচ্ছে এই অংশটা বাদ দিয়ে দিব, তাহলে থাকে 8 11 10 12। হ্যাঁ, এগুলো আমরা সাজা লিখবো। হ্যাঁ, এরপরে বি ফ্রেম হচ্ছে এই 4 12। হ্যাঁ, লেখার পর ইউনিয়ন, ইউনিয়ন মানে হচ্ছে কি, এই মানে সবগুলা সংখ্যা আমরা কি করব, এখানে ধর্তব্য হবে। ঠিক আছে, এভাবে আমরা, এবং প্রবাবিলিটি এরপর বের করবো, বের করার পর 5/7 আসবে। এভাবে পি, পি, বি, তারপর এ। তাহলে এটা কিভাবে বের করবো, এটা সূত্রটা আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি, এখন আবার দেখাচ্ছি। এটা হবে এভাবে, জাস্ট সূত্র দেখা দিচ্ছি। মানে পি, হ্যাঁ, এ ইন্টারসেকশন বি, হ্যাঁ, নিচে হবে এই যেটা পরে থাকে এটা, ওইটার প্রবাবিলিটি এ। আশা করি বোঝা গেছে। তাহলে এখন আমরা ইন্টারসেকশন বি এর মান বের করবো, নিচে বি এর প্রবাবিলিটি বের করব। বের করার পর যেটা আসবে ওইটা হচ্ছে মান। তাহলে কত আসবে? 2/3, 2/3 আসবে। এটা আমি করতেছি না আর কি, প্রসেস তো দেখাই দিলাম। এগুলো একদম ইজি। হ্যাঁ, নিজে নিজে পারা যাবে। জাস্ট আমি মানে রিভাইসটা আমার করানো হচ্ছে আর কি। তো আশা করি বুঝা গেছে আজকে যা করাইছি। একদম ইজি ইজি ম্যাথগুলা মানে করানো ট্রাই করছি। এবং নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল মানে যেটা আছে, হ্যাঁ, হ্যাঁ, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন যেটা আছে, ওইটার উপর ইনশাল্লাহ ক্লাস দেবো। যেটা একটা ম্যাথ আছে মানে যেটা বারবার আসে আমাদের মিডের মধ্যে, তো ওইটার উপর একটা ক্লাস দেব। এবং ভেন ডায়াগ্রাম আশা করি ক্লিয়ার, চেষ্টা করছি মানে বোঝানোর, সহজভাবে বোঝানোর জন্য। এবং স্লাইডে আরো অনেক, প্রায় আরো 3 4টা ম্যাথ ছিল, কিন্তু আমি যেহেতু সবগুলো একই ধরনের ম্যাথ, তাই আমি বারবার করাই দিচ্ছি না, কিন্তু চেষ্টা করছি এখানে একদম সহজভাবে উপস্থাপন করার জন্য। তো আজকে ক্লাস এতটুকুই। আসসালামু আলাইকুম।